র্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষার ফল 20 মিনিটে, অনুমতি পেলেই আমদানি শুরু। করোনায় আপাতত বিদেশ যাচ্ছেন না খালেদা জিয়া, পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্যোগ। বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধি, শিশু নিরাপত্তার শঙ্কায় বানভাসীরা। বার কাউন্সিলে অনিয়মিত পরীক্ষা, বিপাকে 60,000-এর বেশি শিক্ষানবিশ আইনজীবী। বিশ্বে একদিনে 2 লাখের বেশি করোনা শনাক্ত, মোট মৃতের সংখ্যা 5,45,000। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মাত্র 20 মিনিটেই মিলবে করোনা নমুনা পরীক্ষার ফল, খরচও 300 টাকার মধ্যে। উপজেলা পর্যায়ে পাওয়া যাবে এই সেবা। করোনা র্যাপিড টেস্ট কিট বাজারে আসছে শিগগিরই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমদানি শুরু। করোনা পরীক্ষার দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা। এখন দেশে করোনা পরীক্ষার ল্যাব 73টি, তাও যথেষ্ট নয়। দিনে 15 থেকে 18,000 পরীক্ষা হলেও সুযোগ পাচ্ছেন না অনেকেই। একটি RT-PCR মেশিনে 1 চক্র বা 96টি নমুনা পরীক্ষা করতে সময় লাগে 5 থেকে 7 ঘন্টা। রিপোর্ট পেতে লাগে বেশ কয়েকদিন। র্যাপিড টেস্ট কিট চালু হলে কাটবে এই সংকট। আমরা পরামর্শ দিয়েছি যে বিভিন্ন কমিটির পক্ষ থেকে যাতে অ্যান্টিজেন বেসড যে টেস্টগুলো আছে সে টেস্টগুলো যাতে করা যায়, এবং ইতিমধ্যে আপনার ওষুধ প্রশাসনের মহাপরিচালক মহোদয় সেখানে যে কমিটি আছে তাদের মাধ্যমে একটি নীতিমালা তৈরি করেছেন। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিল সহ বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে র্যাপিড টেস্ট। RT-PCR এর জন্য দামি যন্ত্রপাতি ও ল্যাবের প্রয়োজন হলেও এক্ষেত্রে সেটা লাগে না। ব্যক্তির লালা একটি স্ট্রিপে নিলে মাত্র 20 মিনিটে জানা যাবে ফল। সংক্রমণের মাত্রা এবং নমুনা পরীক্ষার যে ভলিউম যদি দেখি, সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের আসলে র্যাপিড টেস্টের দিকে যাওয়া খুব জরুরি। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সেটা যদি ভালো সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটির হয়, অবশ্যই সেটা আমাদের জন্য খুব উপকারী এবং স্বল্প সময়ের মধ্যে স্বল্প খরচের মধ্যে আমরা অনেক বেশি নমুনা পরীক্ষা করতে পারব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই র্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা শুরু হবে। আমরা মনে করি যে একটা PCR টেস্ট করতে যে পরিমাণ খরচ, এটা দিয়ে আমরা অন্তত 5টা অ্যান্টিজেন টেস্ট, 5 জনের অ্যান্টিজেন টেস্ট করতে পারবো। সুতরাং বাংলাদেশের মতো দেশে এটা অবশ্যই বলবো যে এটা সাশ্রয়ী এবং এটা সবাই করতে পারবে। এখানে বায়োসেফটি, বায়োসিকিউরিটির ব্যাপার নেই। অ্যান্টিবডি টেস্টের নীতিমালা চূড়ান্ত। করোনা পরীক্ষার অ্যান্টিজেন কিটের নীতিমালা হবে এ সপ্তাহেই। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানালো, অ্যান্টিবডির কার্যকারিতা 90% আর অ্যান্টিজেনের 80 থেকে 90 এবং স্পেসিফিটি 100% এমন কিটই আমদানির অনুমতি দেওয়া হবে। কোয়ালিটি যে বিষয়টা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনার ধরেন যে কিটগুলো আমরা নিয়ে আসবো, সেটি একটা ভালো রেগুলেটরি অথরিটি কর্তৃক অ্যাপ্রুভ আছে কিনা, যেগুলো সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি, এবং USFDA সহ অন্যান্য রেগুলেটরি অথরিটি যেগুলোকে ভালো রেগুলেটরি অথরিটি যেগুলোকে অ্যাপ্রুভ করেছে, সেগুলোই আমরা আমাদের দেশের জন্য অ্যালাউ করব। অ্যান্টিজেন পরীক্ষায় পাওয়া পজিটিভ রিপোর্টকে নির্ভুল ধরা হয়। উপসর্গ থাকলে নেগেটিভ রিপোর্ট আবার পরীক্ষা করা হবে RT-PCR মেশিনে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে চিকিৎসার জন্য আপাতত বিদেশ যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের লোকজন ও দলের নেতারা বলছেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়াকে সরকারের অনুমতি নিতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল পরিবার ও তার দল। মুক্তি পেলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর কথাও জানিয়েছিল পরিবার।
করোনার সময়ে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য সাজা স্থগিত করে 25 মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় অবস্থান করছেন তিনি। পরিবারের সদস্যরা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। করোনার কারণে এখনই চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওরকম সুস্থ হয় নাই। দেশের বাইরে এখন এই করোনার এই মুহূর্তে তাকে কি পাঠানো ঠিক হবে? আর সে গেলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে আবার 14 দিন। এই করে কি সে সার্ভাইভ করতে পারবে? তার এখন যাওয়ার কোনো কিছু এখনো করা হয় নাই। করোনা সংকটের মধ্যে গণমাধ্যমে খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা নিয়ে খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। পরিস্থিতি স্বাভাবিক হলে এ নিয়ে উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানান তিনি। লন্ডন যাওয়ার কোনো কথাই কেউ জানে না, আমরা জানি না। আমরা তো সবসময় আপনার এরকম বলছি যে তার চিকিৎসা দরকার, বাইরেও দরকার, এটা পরের ব্যাপার। এখন এই মুহূর্তে এটা একদম পুরো গুজব চলছে। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বিএনপি চেয়ারপারসনকে সরকারের অনুমতি নিতে হবে, এটি আদালতের কোনো বিষয় নয়। যেহেতু এই আদেশটি হয়েছে সরকারের আদেশ 400A অনুসারে, সরকারের ক্ষমতা বলে, সুতরাং এখন যা কিছু হবে সরকারের আদেশ মোতাবেক। সবশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষার 6000-এর বেশি ভুয়া রিপোর্ট দিয়েছে রিজেন্ট হাসপাতাল। এছাড়া অনুমোদনহীন কিটের মজুদও পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগে হাসপাতালটির উত্তরা শাখা সিলগালা করে দিয়েছে র্যাব। হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে হাসপাতালের অনুমোদন বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্ট হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তের টেস্ট করার অনুমতি ছিল, কিন্তু নমুনা নিয়েছে সবার। 3500 টাকা করে নিয়েও পরীক্ষা না করেই দিয়েছে রিপোর্ট। এসব অভিযোগের সত্যতা খুঁজতে সোম ও মঙ্গলবার উত্তরা শাখায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, 6000-এরও বেশি করোনার ভুয়া রিপোর্টের প্রমাণ মিলেছে। স্যাম্পলগুলি লোকজনের বাড়িতে কালেকশন করে নিয়ে এসে এই রিজেন্ট গ্রুপের যে হেড অফিস, যেটা কিন্তু হাসপাতাল নয়, হেড অফিসে বসে এই সমস্ত স্যাম্পলগুলি রেখে দিত এবং 5-7 দিনের স্যাম্পলগুলি একসাথে করে তারা কিন্তু পরবর্তী ফেলে দিত। আমরা কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়েছি। এছাড়া হাসপাতালের আইসিইউ ও ল্যাবে আনুষঙ্গিক চিকিৎসা সামগ্রী না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছে র্যাব। অভিযান শেষে সিলগালা করে দেওয়া হয়েছে হাসপাতালটির উত্তরা শাখা ও প্রধান কার্যালয়। এর যে ডায়াগনোসিস ল্যাব, এই ল্যাবে কোনো মেশিন নেই এবং এখানে কোনো টেস্ট না করে রিপোর্ট দেওয়া হচ্ছে এবং এটার ফ্রিজের মধ্যে এক অংশে পাওয়া গেছে রিয়েজেন্ট আর দ্বিতীয় অংশে পাওয়া গেছে মাছ, আয়ের মাছ দিয়ে ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছে। এবং এইটার যে আপনার ডিসপেন্সারি, ওষুধের দোকান যেটা, সেখানে যে সমস্ত সার্জিক্যাল আইটেম আপনার এখানে ওই সুতার থেকে শুরু করে, মানে সার্জিক্যাল সুতার থেকে শুরু করে বিভিন্ন আইটেম পাওয়া, যেগুলো আজ থেকে আরো 5 থেকে 6 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। 2013 সালে 50 শয্যার রিজেন্ট হাসপাতালকে অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 2017 সালে মিরপুরেও শাখা খোলার অনুমতি পায়, কিন্তু লাইসেন্স নবায়ন করেনি বলে জানিয়েছে র্যাব। সোমবার হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে 8 জনকে আটক করা হয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ওয়ারি এলাকায় লকডাউন যেন কাগজে কলমে। স্বেচ্ছাসেবক পুলিশ থাকলেও অনেকেই মানছে না বিধিনিষেধ। এমনকি লকডাউন এলাকার ভিতরে থাকা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরাও প্রতিদিন সেখানে অফিস করে আবার ফিরছে নিজ নিজ এলাকায়। অবশ্য দক্ষিণ সিটির মেয়র ফজলিনুর তাপস ঘোষণা দিয়েছেন, লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হবে। লকডাউন এলাকায় ওয়ারির একমাত্র প্রবেশপথ টিপু সুলতান রোড, আর বের হওয়ার পথ চণ্ডীচরণ বোস স্ট্রিট সংলগ্ন গলিপথ। ঢোকা ও বের হওয়ার পথ নির্দিষ্ট করার পরও বেশিরভাগ মানুষকে আটকে রাখা যাচ্ছে না। দক্ষিণ সিটির এই 41 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে 3টি হাসপাতাল, 3টি সুপার শপ, রয়েছে একটি ওষুধ কোম্পানির হেড অফিস ও কারখানা। এলাকাটি লকডাউন হলেও এসব প্রতিষ্ঠানের কয়েকশো কর্মচারী বাইরে থেকে প্রতিদিন এসে অফিস করছেন। চাকরি করেন কোথায়? প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল। আচ্ছা, লকডাউন এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার নিষেধ, এটা তো আগে থেকে না করে না, এটা আমাদের কালকে বলছে লিস্ট দিতে, লিস্ট দেওয়া আছে। এখন ওই ফোন দিয়েছি, বলছে তো লিস্ট দেওয়া আছে, আমাদের লিস্ট চাইছে গাড়ি। আমি উত্তরার থেকে আসি। আমার বাবা হসপিটাল ভর্তি তো, আমি বাইরে বেরিয়েছিলাম হসপিটালে দেখতে, ওর সাথে বাজার করে নিয়ে আসি।
লকডাউন এলাকায় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ ভারী যান চলাচল নিষিদ্ধ থাকলেও মানছেন না অনেকেই। আবার ছোটখাটো প্রয়োজনে বাসার বাইরে যাচ্ছেন কেউ কেউ। এই নিয়ে বাকবিতণ্ডাও চলছে স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। লকডাউন না দিয়ে সতর্ক করে দিলে আমার মনে হয় খারাপ হতো না। ব্যবসায়ীরা একটু সুযোগ দিত বাইরানোর জন্য, একটু ভালো হতো আর কি। এমনি লকডাউন ঠিক আছে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকলেও কড়াকড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ বলছেন এলাকাবাসী সহায়তা না পেলে কোনো উদ্যোগ সফল হবে না। তাদের কর্মীরা ঠিক আছে, মোটরসাইকেলে আসছে, এটা আমিও দেখেছি। কারণ এরা সকালে 9টার মধ্যে ঢুকে আবার বের হইতে হইতে সন্ধ্যা হয়ে যায়। এই মোটরসাইকেলটা বাইরে কোথাও রাখাও রিস্ক হয়ে যায়। দুপুরে নগর ভবনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, মহামারী ঠেকাতে জোনভিত্তিক লকডাউনের কোনো বিকল্প নেই। তাই লকডাউন এলাকায় জনসাধারণের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, সহায়তা করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করতে পারি। আপনারা জানেন যে এরই মাঝে জানতে পেরেছেন গত 3 দিনে এখানে যে সংক্রমণের হার আমরা লক্ষ্য করছি, সেটা এই এলাকাকে লাল চিহ্নিত করা হয়েছে, সেটা যৌক্তিকতাটাকে আরো তুলে ধরেছে। 4 জুলাই থেকে 21 দিনের লকডাউন শুরু হয়েছে এই ওয়ারি এলাকায়, শেষ হবে 25 জুলাই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় চলতি মাসের 7 দিনে মারা গেছেন 3 শতাধিক। এর মধ্যে মঙ্গলবারে আরো 55 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয় আরো 3027 জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময় সুস্থ হয়েছেন 1953 জন। দেশে করোনা পরীক্ষাগার বাড়লেও কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। এর আগে দিনে 18,000-এরও বেশি নমুনা পরীক্ষা হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 74টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 13,491 জনের। এর মধ্যে পরীক্ষা হয় 13,173 জনের। 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয় 3,027 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 22.98। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত 1,68,645 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,73,480টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন। ব্রিফিংয়ে জানানো হয় আরও 55 জনের মৃত্যুর খবর। এর মধ্যে পুরুষ 49 জন ও নারী 6 জন। এই নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 2,151 জনে। এই সময় সারা দেশে সুস্থ হয়েছেন 1,953 জন। মোট সুস্থ 78,102 জন। শতাংশের হারে যা 46.31। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 46 জন পুরুষ, 9 জন নারী। ঢাকা বিভাগে 27 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 2 জন, খুলনা 7 জন, বরিশাল 2 জন, সিলেট 2 জন, রংপুর 2 জন, ময়মনসিংহ 1 জন। ব্রিফিংয়ের শুরুতেই গর্ভবতী নারী ও শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত আছে জানিয়ে সবাইকে প্রয়োজনীয় টিকা নেওয়ার অনুরোধ জানানো হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সকল টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। বাদ পড়া, ঝরে পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বাদ পড়া, ঝরে পড়া 15 থেকে 49 বছর বয়সী নারীদেরকেও তালিকাভুক্ত করে তাদের টিডি টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া করোনা চিকিৎসার জন্য এরই মধ্যে কুয়েত মৈত্রী, সোহরাওয়ার্দী সহ 3টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট বসানো হয়েছে বলেও জানান অধ্যাপক নাসিমা সুলতানা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনীর সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। গত 12 জন করোনা শনাক্ত হলে ফেনী সদর উপজেলার লেমুয়ায় নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। 14 জন শ্বাসকষ্ট হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থা পরিবর্তন না হওয়ায় সেখান থেকে 19 জুন আনা হয় আসগর আলী হাসপাতালে। করোনা সংক্রমণের শুরু থেকেই ফেনী জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছিলেন। করা হয়। অবস্থা পরিবর্তন না হওয়ায় সেখান থেকে 19 জুন আনা হয় আসগর আলী হাসপাতালে। করোনা সংক্রমণের শুরু থেকেই ফেনী জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছিলেন সাজ্জাদ হোসেন। সিলেটে করোনা আক্রান্তদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা দিচ্ছে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন। এজন্য খোলা হয়েছে হটলাইন। হটলাইনে ফোন দিয়ে করোনা আক্রান্ত যে কোনো ব্যক্তি নিতে পারবেন এই সেবা। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 3000। করোনা চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে শয্যা রয়েছে সর্বোচ্চ 200টি। এমন পরিস্থিতিতে বাসায় থেকেই চিকিৎসা নিতে হচ্ছে অধিকাংশ করোনা রোগীদের। বাসায় চিকিৎসাধীন রোগীর শ্বাসকষ্ট দেখা দিলে প্রয়োজন হয় অক্সিজেনের, কিন্তু তাৎক্ষণিক এই সেবা পাওয়া যায় না। এতে বেড়ে যায় মৃত্যু ঝুঁকি।
এই সংকটে এগিয়ে এসেছে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন। সিলেট শহরের রোগীদের জন্য চালু করেছে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা। অনেকেই হয়তো বাসা থেকে তাৎক্ষণিকভাবে হসপিটালে যেতে পারেন না, বা হসপিটাল ক্লিনিকে যাওয়ার জন্য অনেক সময় কিছু কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। এই সময়টা আমরা আমাদের যে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাকে ফ্রি অক্সিজেন সাপোর্ট দেওয়ার। হটলাইনে ফোন করে যে কেউ 24 ঘন্টা নিতে পারবেন এই অক্সিজেন সুবিধা। একই সময়ে 4 জন রোগীকে দেয়া যাবে এই সেবা, সঙ্গে থাকবেন একজন স্বাস্থ্যকর্মীও। যখন কল আসবে অক্সিজেনের জন্য তখন আমরা এই সিলিন্ডারটা নিয়ে পেশেন্টের বাসায় যাব এবং এটা দিয়ে সিলিন্ডার দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা আমরা অক্সিজেন সাপোর্ট দিতে পারবো। এরপরে আমরা পেশেন্টকে হসপিটালাইজেশনের ব্যবস্থা করবো, মানে অ্যাডভাইস দিয়ে থাকবো। ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, করোনা প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। বাড়ানো হবে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যাও। আল্লাহর দান হিসাবে সারা জীবন অনেক অক্সিজেন গ্রহণ করেছি, যা আমরা কোনোদিনও রিটার্ন করতে পারবো না। আমাদের ব্যবসায়ী ইকবাল ভাই, ওনার করোনাও ছিল না, করোনা ভাইরাস ছিল না, তারপরেও অক্সিজেনের অভাবে রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করতে হয়েছে। এই বিষয়টি আমার মনে লাড়া দিয়েছে এবং আমি সেই দিন থেকে উদ্যোগ গ্রহণ করেছি। অক্সিজেন সিলিন্ডার দেওয়ার পাশাপাশি করোনা রোগীর অবস্থার অবনতি ঘটলে হাসপাতালেও পাঠানোর ব্যবস্থা করবে এই ফাউন্ডেশন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনার কারণে মৌসুমের শুরুতে আম নিয়ে বিপাকে পড়লেও শেষ মুহূর্তে হাসি ফুটেছে চাষি ও ব্যবসায়ীদের মুখে। চাহিদা বেশি থাকায় বাজারে সব জাতের আমই বিক্রি হচ্ছে বেশি টাকায়। করোনা ও আমপানের কারণে আমের উৎপাদন কম হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। রাজশাহীর বাজার সরগরম রাসায়নিক মুক্ত ল্যাংড়া ও আম্রপালিতে। শেষ মুহূর্তে ল্যাংড়া বিক্রি হচ্ছে প্রতি মন ৬,০০০ টাকায় এবং আম্রপালি ২৮০০ থেকে ৩,০০০ টাকায়। এমন দামে ক্রেতারা ক্ষুব্ধ হলেও আমপান ও করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা বিক্রেতাদের। গতবার ছিল আপনার ৫৫, ৬০, ৬৫, এবার ৭০, ৮০, ৯০ দাম একটু বেশি আর কি হয় চড়া। বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে ভালো জাতের আমগুলো এবং যেসব সুস্বাদু আম এবং বড় সাইজ আমগুলো পড়ে যাওয়ার কারণে আমাদের এবার আমের দাম অতিরিক্ত বেশি। ল্যাংড়া জাতের আম শেষ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে উঠেছে ফজলি আম, যা প্রতিমন বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকায় এবং আম্রপালি ২৬০০ থেকে ২৮০০ টাকায়। প্রাকৃতিক দুর্যোগে আমের উৎপাদন কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। গত বছর গোপাল ভোগ আমরা বিক্রি করেছি প্রথমত ৪০ থেকে ৫০ টাকা কেজি। এই বছর ওঠা মাত্রই ৬০ টাকা কেজি শুরু করেছি, ৬০, ৬৫, ৭০ শেষ হয়েছে। চাহিদা বেশি থাকায় আগেই গাছ থেকে আম নামাচ্ছেন চাষিরা। এতে দ্রুত আমের মৌসুম শেষ হয়ে যাচ্ছে বলছেন কৃষি কর্মকর্তারা। মানুষ যখন দাম পায় তখন কিন্তু সে ধরে না রেখে, আস্তে আস্তে ধরে না রেখে খুব তাড়াতাড়ি সে বাজারজাত করার চেষ্টা করে। বৃষ্টি হলে যেহেতু আপনার পোকা লাগে বা আরো কিছু উপসর্গ দেখা যায়, এইসব কারণে তারা এই নামটা কিন্তু আগে নামিয়ে নিয়েছে। কয়েক বছর ধরেই আমের জন্য পরিচিত হয়ে উঠেছে নওগাঁ। স্থানীয় বাজারে ২৮০০ থেকে ৩,০০০ টাকা মন বিক্রি হচ্ছে আম্রপালি জাতের আম। অন্যগুলোর দামও আকাশ ছোঁয়া। এবার ১,৫০০ কোটি টাকারও বেশি আম বিক্রির আশা ব্যবসায়ীদের। গত বছর হচ্ছে একটু লাস্টের দিকে বেশি হয়েছিল, কিন্তু এবার প্রথম থেকেই আমের দাম বেশি আল্লাহর রহমতে। এই জন্যই বেশি যে ঝড়ে যে প্রচুর আম নষ্ট হয়ে গেছে। দামের দিক দিয়ে কৃষকেরা মোটামুটি টাকা পয়সা পাবে, এতে সমস্যা হবে না আর কি। রংপুরের হাড়িভাঙা আম বিক্রি হচ্ছে প্রতিমন ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায়। গত বছর যা বিক্রি হয়েছে ২,৫০০ টাকায়। এবার আমের উৎপাদন কম হলেও চাহিদা বেশি বলছেন কৃষি কর্মকর্তারা। আমের দাম প্রথম থেকে এবার ভালো পেয়েছে। আমরা বিগত অনেক বছরে যদি চিন্তা করি তাহলে বলবো যে এবার যে আশঙ্কাটি ছিল করোনা ভাইরাস নিয়ে, সে আশঙ্কার বাইরে এসে কিন্তু আমের দামটি পাচ্ছে ব্যবসায়ীরা। এবং ক্রেতার বিষয়ে সরকার কৃষি মন্ত্রণালয় অনেক উদ্যোগ নিয়েছে, যার জন্য ক্রেতা একটা প্ল্যাটফর্মও তৈরি হয়েছে অনলাইন। এবার ৫,০০০ হেক্টর জমিতে হাড়িভাঙা আমের উৎপাদন লক্ষ্য ৬০ থেকে ৭০,০০০ মেট্রিক টন বলছে কৃষি বিভাগ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছে সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে আসলে আমের এবছরে যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সেটা পূরণ হয়েছে কিনা, আর বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
জি, শুরুতে আসলে লক্ষ্যমাত্রায় আসি। চাঁপাইনবাবগঞ্জে এবার 33,085 হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 2.5 লাখ মেট্রিক টন। কিন্তু শুরু থেকে আমরা যেটা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন সময় আম বাগানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বশেষ যে আমফান ঘূর্ণিঝড়ে আম ঝরে যাওয়ার কারণে এবার আসলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না, এটা প্রথম থেকেই কৃষি বিভাগ বলছিল। নতুন করে কৃষি বিভাগ যেটা বলছে যে এখন তারা আশা করছেন যে 2.5 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তারা হয়তো সর্বসাকুল্যে 2 লাখ মেট্রিক টন আম পাওয়া যাবে চাঁপাইনবাবগঞ্জে। যদিও এই পরিসংখ্যান নিয়ে আসলে ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। তারা যেটা বলছেন যে সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে 1.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন এবার হতে পারে। আর দামের বিষয়ে যেটা বলছেন, আসলে উৎপাদন কম হলে সাধারণ ভাবেই আসলে দাম তুলনামূলক বেশি থাকে। আমরা সেই দৃশ্যটাই দেখেছি আসলে বাজারগুলোতে। এবার মৌসুমের শুরু থেকে আমরা দেখেছি যে একটু চড়া দামে আম বিক্রি হচ্ছে। বাণিজ্যিক যে জাতগুলো তার মধ্যে প্রথমে আসে আসলে গোপালভোগ, সেই গোপালভোগ আম থেকে আমরা দেখেছি যে চড়া দামে আম বিক্রি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এরপরে খিরসা, ল্যাংড়া এবং এখন যে আম চলছে আম্রপালি এবং ফজলি, সেগুলো তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে বলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা যদি একটু বিশ্লেষণ করে বলি যে গত বছর চাঁপাইনবাবগঞ্জে আসলে ফজলি যে জাতটি বাণিজ্যিক জাত হিসেবে পরিচিত, সেই জাতটি যখন বাজারে ওঠে তখন সেটার প্রতি মনে দর ছিল 800 থেকে 1000 টাকা মন। এবার যে আম শুরুতেই হচ্ছে 1400 থেকে 1500 এবং কোথাও কোথাও 1600 টাকা মন দরেও বিক্রি হয়েছে। এখন যেটি আসলে 1600 এবং 1600 থেকে 1800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো এসব নিয়ে চাষিরা এবং ব্যবসায়ীরা সন্তুষ্টির কথাই জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু দাম বেশি, সেহেতু যে ক্ষতি হয়ে গেছে আমের, সেই ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে উঠতে পারবেন। তবে আসলে যেহেতু দাম বেশি, শুরু থেকে ক্রেতারা একটু অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা বলছেন যে গতবারের তুলনায় কোথাও কোথাও দ্বিগুণ দামেও হচ্ছে আম বিক্রি হচ্ছে। এ নিয়ে আসলে ক্রেতারা একটু অসন্তুষ্ট হলেও চাষি এবং ব্যবসায়ীরা এই বর্তমান বাজার দরে আসলে সন্তুষ্টির কথাই জানিয়েছেন আমাদের। ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। বিপাকে পড়েছেন 60,000-এর বেশি শিক্ষানবিশ আইনজীবী। প্রায় 3 বছর ধরে বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনিয়মিত হয়ে পড়ায় অপেক্ষা দীর্ঘ হচ্ছে তাদের। এবছর ফেব্রুয়ারিতে একাংশের প্রিলিমিনারি পরীক্ষা হলেও করোনার কারণে আটকে আছে লিখিত ও মৌখিক পরীক্ষা। ফলে অনিশ্চয়তায় দিন কাটছে এসব শিক্ষানবিশ আইনজীবীর। বিশেষায়িত অন্যান্য পেশার মতো আইন পড়া শেষ হলেই আইনজীবী হওয়া যায় না। এরপর বার কাউন্সিলে দিতে হয় আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা, যা গত 3 বছর ধরে হয়ে পড়েছে অনিয়মিত। 2017 সালে পরীক্ষার পর এবছরের ফেব্রুয়ারিতে হয়েছে কেবল এমসিকিউতে প্রিলিমিনারি পরীক্ষা, কিন্তু করোনার কারণে আটকে গেছে লিখিত ও মৌখিক পরীক্ষা। এতে অনিশ্চয়তায় ভুগছেন শিক্ষানবিশ আইনজীবীরা। এই সংকট মুহূর্তে পরীক্ষা গ্রহণে কোনোভাবেই সম্ভব হবে না। একটা আনসার্টেন অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, কারণ আমরা অনেক সময় পিছনে হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। কাজে আমরা সময় দিয়ে স্যারদেরকে সহযোগিতা করতে পারছি না, যার ফলে আমরা দাবি করছি যে এই সংকট মুহূর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে স্যাররা মিলিত হয়ে একটা রেজুলেশন করে আমাদের যেন এই অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে আমাদেরকে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করে। এনরোলমেন্ট প্রসেসটি যেন 2020 সালে যে পরীক্ষা শুরু হয়েছে, এই ভাইবা এবং রিটেন যেটা এখন নেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু গেজেট প্রদান করে গেজেটের মাধ্যমে আমাদের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হোক। 2017 সালে এক রায়ে প্রতি বছরই বার কাউন্সিলের পরীক্ষা নেওয়ার আদেশ দেয় আপিল বিভাগ। তাই শুধু এমসিকিউ পরীক্ষার ভিত্তিতেই সনদ দেওয়ার দাবি শিক্ষানবিশ আইনজীবীদের। এনরোলমেন্ট দেয়া থেকে শুরু করে ভাইবার পর সনদ পর্যন্ত আমরা 2020 সালের মধ্যে 2017 এবং 2020 সালের এমসিকিউ উত্তীর্ণ 13,000 শিক্ষানবিশের সনদ চাই। এদিকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলছেন, শুধু এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ 13,000 শিক্ষানবিশের সনদ চাই। এদিকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলছেন, শুধু এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়ার দাবি মানতে হলে আইন পরিবর্তন করতে হবে। দুইটি জিনিস তার আগে করতে হবে। একটা হচ্ছে কাউন্সিল মিটিং, আমাদের বার কাউন্সিল 14 জন, তাদের একটা কাউন্সিল মিটিং করতে হবে এজেন্ডা দিয়ে। সেটা যদি সেখানে গৃহীত হয় তাহলে পরে এটা মিনিস্ট্রিতে পাঠাতে হবে। সেখানে যদি তারা এগ্রি করে, দেন দে ফর্মুলেট দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য ল এন্ড রুলস। রুলসের পরীক্ষার কথা আছে, যেটা না নিয়ে তো আইন পরিবর্তন ছাড়া তো হবে না। ফেব্রুয়ারির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 8,000 পরীক্ষার্থী, আর আগের বছরের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা সহ লিখিত পরীক্ষার জন্য অপেক্ষায় মোট 12,848 জন।
এছাড়া তালিকাভুক্তি পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন আরও প্রায় 50,000 শিক্ষানবিশ আইনজীবী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, তবে ইন্টারনেট সংক্রান্ত জটিলতার কারণে বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই জটিলতা কাটাতে মোবাইল কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ অনলাইনে শুরু করেছে শিক্ষা কার্যক্রম। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 3য় বর্ষের ছাত্র ইতমাম ইসলাম মুঠোফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করছেন। তিনি জানান, এই কার্যক্রমের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টারনেটের সমস্যার কারণে ক্লাস লেকচার ঠিকভাবে বুঝতে না পারা। ইন্টারনেট কানেকশনে যদি কথা না শোনা যায়, সেক্ষেত্রে অনেক সময় বোঝাও যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, অনেক এলাকায় ইন্টারনেট ঠিকভাবে পাওয়াও যাচ্ছে না। 60 ভাগের বেশি শিক্ষার্থী ক্লাস করতে পারছে না। অধিকাংশ শিক্ষার্থীরা ডাটা কেনার পরেও নেটওয়ার্কিং এর কারণে ভালো নেটওয়ার্ক ব্যবস্থা নাই, যার কারণে তারা হচ্ছে যে যুক্ত হতে পারছে না। ঢাকায়ও যারা আছি আমরা, তারাও কিন্তু ওয়াইফাই সার্ভিসটা তো ভালো দিচ্ছে না। তো সেই জায়গা থেকে পুরোটা মিলে আমার মনে হয় যে এটা খুব বেশি কার্যকর না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এই সমস্যা কাটানোর জন্য মোবাইল কোম্পানিগুলোকে উদ্যোগী হতে হবে। মোবাইল ডাটার খরচ কমানোর আহ্বানও জানাচ্ছেন তারা। আমরা আশা করব যে টেলিফোন কোম্পানিগুলো যেন ইন্টারনেট ফ্যাসিলিটিসগুলো আমাদের ছাত্রদেরকে ন্যূনতম মূল্যে যাতে তারা সরবরাহ করে। আমরা বিনামূল্যে চাচ্ছি না, যেখানে 200 টাকা হবে সেখানে 50 টাকা নিক, তাহলে ছাত্ররা তাদের পড়াশোনার স্বার্থে তারা সে কাজটি করবে। একই অবস্থা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোরও। অনলাইন ক্লাস শুরু করার পূর্বে আমরা চাই যেন আমাদের শিক্ষার্থীদের যেই অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো দূর করে, একই সাথে আমাদের শিক্ষকদেরও কিছু অসুবিধা রয়েছে সেগুলো দূর করেই আমরা ক্লাস শুরু করতে চাই। প্রযুক্তির সীমাবদ্ধতা, নেটওয়ার্কের সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাগুলো সরকার চেষ্টা করবে এগুলো কমিয়ে দেওয়ার জন্য, যাতে ছাত্রদের মধ্যে যে বৈষম্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা যেন না হয়। এরই মধ্যে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, বাকিরাও শুরুর পরিকল্পনা করছে। তবে ইন্টারনেট সংক্রান্ত জটিলতা দূর করতে না পারলে এই কার্যক্রম কতটা ফলপ্রসূ হবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরবর্তী রোগ ব্যাধি মোকাবেলায় প্রস্তুত আছে বলে দাবি বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের। ডায়রিয়া সহ পানিবাহিত রোগের জন্য পর্যাপ্ত ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবাণুনাশক মজুত রাখা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তবে বন্যা কবলিতরা বলছেন, শিশুদের নিয়ে দুশ্চিন্তাই বেশি তাদের। বগুড়ায় চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হয় প্রতি বর্ষায়। বন্যায় নাকাল হয় হাজারো মানুষ। বাড়িঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। সবচেয়ে বেশি কষ্ট খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের। জনস্বাস্থ্য অধিদপ্তর কিছু টিউবওয়েল ও টয়লেটের ব্যবস্থা করলেও সেগুলো পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা। মনে করছে কল নাই, শীতের কষ্ট, খাওয়ার কষ্ট, সবই আমাদের এই কষ্ট হয়ে গেছে। আমরা কিভাবে চলাফেরা করব? চরে পানিবন্দী মানুষের কষ্ট আরো বেশি। বিশেষ করে শিশুদের সামলানো কঠিন হয়ে পড়ে বাবা মায়ের জন্য। পানিতে নিরাপত্তার ভয়, সেই সঙ্গে থাকে বিভিন্ন রোগ বালাইয়ের আশঙ্কা। বাড়ির চতুর সাইডে পানি, ভাই বাচ্চা কাচ্চা নিয়ে খুব টেনশনে আছি। তবে বন্যার সময় বিশুদ্ধ পানি সরবরাহ ও বন্যা পরবর্তী রোগ ব্যাধি মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলে দাবি প্রশাসনের। ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ ও জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করতে পর্যাপ্ত ওষুধ মজুদ আছে বলে দাবি স্বাস্থ্য কর্মকর্তার। পানিটা নেমে যাওয়ার পরে কিছু ডায়রিয়াল ডিজিজ এবং চর্মরোগ জাতীয় কিছু অসুখের প্রাদুর্ভাব দেখা দেয়। তো সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা মেডিকেল টিম প্রস্তুত আছে, ওষুধপত্রও পাঠিয়ে দিয়েছি। ইনশাল্লাহ চাহিদা সাপেক্ষে আর ওষুধপত্র যখন যে টিমের কাছে দরকার হবে আমরা পাঠিয়ে দেব। বন্যার প্রথম ধাক্কায় বগুড়ায় পানিবন্দী প্রায় 60,000 মানুষ। দ্বিতীয় ধাক্কায় আরো বেশি মানুষের দুর্ভোগের আশঙ্কা রয়েছে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নীলফামারীতে বন্যার পানি কমলেও দুর্ভোগ বেড়েছে দুর্গতদের। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট রয়েছে, অভিযোগ রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায়। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন। জসিমউদ্দিন, নীলফামারীতে বন্যা পরিস্থিতির কি অবস্থা, আর সেখানে দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? প্রথমে যে বিষয়টি আপনাকে বলে রাখি যে আমি নীলফামারীর যে ডিমলা উপজেলা রয়েছে সেই ডিমলা উপজেলা
আমি সর্বশেষ খবর নিয়েছি যে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সেখানে তিস্তা নদীর ভাঙনে বিশেষ করে 4টি ইউনিয়ন, সেই 4টি ইউনিয়নের প্রায় 79টি পরিবারকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেই পরিবারদেরকে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি 2000 টাকা করে তাদেরকে প্রতিটা পরিবারে দিয়েছেন। এছাড়াও 3245টি ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি 15 কেজি করে চালও সরবরাহ করেছেন। এদিকে পানির বর্ষণ সেরকম না থাকার কারণে নীলফামারীর যে ছোট বড় 25টি নদ নদী রয়েছে সেই নদ নদীর পানিও ইতিমধ্যে নেমে যাওয়ার কারণে ভাঙন দেখা দিয়েছে। আমি যে জায়গাটি এখন দাঁড়িয়ে রয়েছি এটি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরমজাবাড়ি একটি গ্রামের কাছে আমি দাঁড়িয়ে আছি। এই গ্রামের যে পাশ দিয়ে যে নদীটি আপনি দেখতে পাচ্ছেন সেই নদী একটি যমুনেশ্বরী নদী এবং পাশে আরেকটি নদী রয়েছে চারালকাটা নদী। দুই নদীর মিলনস্থলে আমি এখানে দাঁড়িয়ে আছি। সেখানে ভাঙনের কারণে ইতিমধ্যে কয়েকটি বাড়ির যে সরিয়ে নেওয়া হয়েছে, তারপরেও এখানে একটি কবরস্থান, একটি মসজিদ এবং একটি প্রাথমিক বিদ্যালয় এখন হুমকির মুখে রয়েছে। কিন্তু আমি এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে তিনি পরিদর্শন করেছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এইটি ভাঙন রোধ করার জন্য। আমি এই ব্যাপারে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকারের সাথে। তিনিও বলেছেন যে আসলে দ্রুত এটি ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি ঘটনাস্থলে পরিদর্শন করবেন বলে আমাকে জানিয়েছেন। জসীমউদ্দিন জানাচ্ছিলেন নীলফামারী থেকে। নিম্নমানের পেট্রোল আর বাজারজাত করবে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তাগাদা সত্ত্বেও মান নিশ্চিত না করায় 12টি বেসরকারি জ্বালানি তেল পরিশোধনাগারে কনডেন্স বরাদ্দ বাতিল করেছে পেট্রোবাংলা। তাদের বদলে বরাদ্দ পেয়েছে অকটেন উৎপাদনকারী 2টি বেসরকারি কোম্পানি। বিশ্লেষকরা বলছেন মানসম্মত পেট্রোল সরবরাহ নিশ্চিত করা গেলে কমবে মোটরযানের জ্বালানি খরচ এবং পরিবেশ দূষণ। ছোট আকারের বেসরকারি জ্বালানি তেল পরিশোধনাগারের বিরুদ্ধে নিম্নমানের পেট্রোল উৎপাদনের অভিযোগ বেশ পুরনো। নির্ধারিত মান অনুযায়ী পেট্রোলের রিসার্চ অকটেন নম্বর 87 হওয়ার কথা থাকলেও এসব প্রতিষ্ঠানের পণ্যে তা 80-ও কম। সরকার স্বীকৃত সিস্টেম লসের দ্বিগুণ হিসাব দেখানোর অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। গত বছরের অক্টোবরে এ বিষয়ে প্রতিবেদন প্রচার হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এর সূত্র ধরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতেও। দীর্ঘদিন নীরব থাকলেও আদালতের চাপে মান নিশ্চিতে তৎপর হয় বিএসটিআই। মান সনদ নিয়ে পেট্রোল সহ অন্যান্য পণ্য বাজারজাতের আদেশ দিয়ে বিপিসিকে চিঠি দেয় সংস্থাটি। এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে মান উন্নয়নে 3 মাসের সময় বেঁধে দেয় জ্বালানি মন্ত্রণালয়। এ সময়ে মান উন্নয়ন না হওয়ায় 1 জুলাই থেকে কনডেনসেট পাচ্ছে না 12টি এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে মান উন্নয়নে 3 মাসের সময় বেঁধে দেয় জ্বালানি মন্ত্রণালয়। এ সময়ে মান উন্নয়ন না হওয়ায় 1 জুলাই থেকে কনডেনসেট পাচ্ছে না 12টি বেসরকারি পরিশোধনাগার। যেহেতু কনডেনসেট আমাদের বিভিন্ন গ্যাস ফিল্ডে অতিরিক্ত উৎপাদিত হয়, সেগুলোর প্রপার ইউটিলাইজেশনের স্বার্থে কিন্তু আমরা এই ফ্যাশন প্লান্ট থেকে আমরা পেট্রোলগুলো ক্রয় করছি। এগুলো মানের বিষয়ে আমরা আর কোনো করবো না, সাহায্য মনে হয়। মানসম্মত পেট্রোল সরবরাহ নিশ্চিত হলে হয়রানি কমবে বলে জানিয়েছেন পাম্প মালিকেরা। আর বিশ্লেষকেরা চাইছেন সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থান। সরকার তার এই সিদ্ধান্তে সুদৃঢ় থাকবে, এটার বাস্তবায়ন পুরোপুরিভাবে হবে এবং এটা বাস্তবায়িত হলে ইঞ্জিনের লাইফ টাইম বাড়বে এবং ফুয়েল ইকোনমি বাড়বে এবং তৃতীয় যে সুবিধা হচ্ছে সিকিউর ড্রাইভিং। যদি ওদেরটাই খারাপ হয় তাহলে আমরা ভালো দেবো কোথা থেকে? এখন তারা সিদ্ধান্ত নিয়েছে সঠিক মানের তেল দেওয়ার। এখন দেখা যাক, আমরা দেখি ওনারা ভালো তেল দিলে বিএসটিআই এর সাথে যে আমাদের সম্পর্কের অবনতি বা কেস কাছারি এগুলো বন্ধ হবে। তবে কনডেনসেট বরাদ্দ বাতিলের পর বেসরকারি পরিশোধনাগার মালিকদের সংগঠন প্রাবের নেতাদের দাবি মানসম্মত জ্বালানি উৎপাদনে সক্ষম তারা। ওদের দরকার অকটেন 95 রন আর পেট্রোল 87 রন, ওইটা আমরা দিব হবে যে আর অন্য কোম্পানিগুলো যেভাবে দিচ্ছে সিআরইওয়ালারা ওইটা সেম ভাবে দিচ্ছে। এদিকে পেট্রোলের পাশাপাশি বিএসটিআই নির্ধারিত মানের ডিজেল সরবরাহেরও উদ্যোগ নিয়েছে বিপিসি। চলতি মাস থেকে আমদানি করছে 50 ppm সালফারযুক্ত ডিজেল। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মাস আগে কুয়েতে আটক হয়েছেন এমপি শহীদুল ইসলাম পাপুল, কিন্তু এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ সরকার। এমনকি ঢাকায় কুয়েত দূতাবাসে পাঠানো চিঠির উত্তরও মেলেনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, এই অবস্থায় পাপুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, তবে মানব ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণ হলে ছাড় পাবেন না।
অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েত কারাগারে আছেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকার বাসা থেকে আটক হন পাপুল। এর মধ্যে কয়েক দফা জিজ্ঞাসাবাদ। ২৫ জুন জামিনের আবেদন নাকচের পর থেকেই কারাগারে। বাংলাদেশের একজন আইন প্রণেতা হওয়া সত্ত্বেও সরকার এখনো অন্ধকারে। কুয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর ঢাকায় দেশটির দূতাবাসে চিঠি চালাচালি করেও উত্তর পাওয়া যায়নি। একে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। না জানানোর ফলে আমরা ঢাকায় কুয়েতি অ্যাম্বাসেডরকে অ্যাপ্রোচ করলাম যে আপনি তথ্যগুলো দেন। আজকে সপ্তাহখানেক হয়ে গেল, উনিও কোনো তথ্য নিয়ে আসেন নাই। না, তারা হয়তো এটা কনফার্ম না হওয়া পর্যন্ত এবং তারা হয়তো এটা সম্পর্কে কোনো অপিনিয়ন দিতে চাচ্ছে না। তিনি আরো জানান, পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে শুধু সে দেশেই নয়, বাংলাদেশেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে। মানি লন্ডারিং, ট্রাফিকিং একেবারে জিরো টলারেন্স। সে যে দলের হোক, নিজের দলের হলেও শাস্তি পেত। তাকে বিধি অনুযায়ী যে ধরনের শাস্তি দেওয়ার সেটাই করা হবে। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম. আব্দুল কালামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে ঢাকায় ফেরত আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, পাপুলের ঘটনায় রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হবে। এদিকে ৯ জুলাই জামিনের শুনানির জন্য সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে কুয়েতের আদালতে তোলার কথা রয়েছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আবারও বেড়েছে করোনা ভাইরাসের মৃত ও আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ব্রাজিলেই শনাক্তের সংখ্যা ১ লাখের বেশি। প্রাণ গেছে প্রায় ৫,৫০০ মানুষের। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে, প্রাণ গেছে ১৩০০রও বেশি মানুষের। এই পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ৬৭,০০০, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এছাড়া যুক্তরাষ্ট্রে ৯৭২ ও মেক্সিকোতে ৪৮০ জনের মৃত্যু হয়েছে। ভারতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৪৭৯ জনের, শনাক্ত হয়েছে প্রায় ২১,০০০। অন্যদিকে সাউথ আফ্রিকাতেও বেড়েছে ভাইরাসের প্রকোপ। দেশটিতে একদিনেই ১০,০০০-এরও বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। শেষ হচ্ছে ক্রিকেটের অপ্রত্যাশিত নির্বাসন। ১১৭ দিন পর ইংল্যান্ড উইন্ডিজের টেস্ট দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রত্যাবর্তনে নানা বিধিনিষেধের সঙ্গে মানিয়ে খেলায় মনোযোগ রাখার পরীক্ষা ২ দলের। সাউদাম্পটনে রোজ বোলে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আজ বিকেল ৪টায়। করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন সাউদাম্পটনের রোজ বোল ইতিহাসের সাক্ষী হতে চলেছে। এই গ্রীষ্মে এখানে কোনো ম্যাচ হয়নি। প্রথম পরীক্ষায় তরতাজা ১ উইকেটই পাচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। পূর্বাভাস বলছে ১০ থেকে ২০ ডিগ্রির মধ্যেই থাকবে সাউদাম্পটনের তাপমাত্রা। লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য একেবারে উপযোগী। সবশেষ উইন্ডিজের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারে জ্বালা মেটাতে মুখিয়ে ইংল্যান্ড। নিজেদের ডেরায় কাজটা তুলনামূলক সহজ। রুটে শূন্যতায় নেতৃত্ব স্টোকসের কাঁধে। শক্ত গাইডলাইনে খেলার পরিবেশ এবারে একেবারে ভিন্ন। অ্যান্ডারসন, ব্রড আর আর্চার এই পেস ট্রায়ের উপর নির্ভর করবে 3 লায়ন্স। লোন স্পিনার হিসেবে ডম বেসে আস্থা রাখতে চায় স্বাগতিকেরা। ক্যারিবীয় পেস মোকাবেলায় বাড়তি চাপ থাকবে টপ অর্ডারের উপরে। এই সপ্তাহে আমি দলের কাছে একটা জিনিসই আশা করছি, সেটা হচ্ছে ম্যাচের ৫ দিন শতভাগ নিবেদিত থাকা। কারণ উইন্ডিজের বিপক্ষে জিততে হলে দলের প্রত্যেকের সর্বোচ্চ প্রচেষ্টার দরকার। ইংলিশ কন্ডিশনের জন্য জুৎসই পেস আক্রমণ উইন্ডিজের। অভিজ্ঞ রোচ গ্যাব্রিয়েলের সঙ্গে জোসেফের মতো পরীক্ষিত সৈনিক বোলিং নিয়ে নির্ভর রাখতে পারে। কিন্তু ব্রাভো হেটমায়ারের অনুপস্থিতিতে সফরকারীদের চিন্তা ব্যাটিং দুর্বলতা নিয়ে। ব্যাটিং এর দুর্বলতা নিয়ে কথা হচ্ছে। বোলিং এ যে শক্তি আমাদের সেটাও উঠে এসেছে, কিন্তু ফিল্ডিং ও ক্যাচিং এ ভুলের সুযোগ নেই। আমাদের ৩ ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। ব্যাটিং নিয়ে উদ্বেগের কারণ দেখছি না। সবাই কঠোর পরিশ্রম করছে। টেস্ট ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি দরকার সেটাও নিয়ে রেখেছে। দিনের আলোয় সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকে দেখা মেলে রোজ বলে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। দীর্ঘ বিরতি থেকে ফিরে উইকেট মূল্যায়নের চেষ্টা করবে ২ দল। টস জিতে ফিল্ডিং নেই হবে যৌক্তিক সিদ্ধান্ত। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।